সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কিশোর বাতায়নের পক্ষ থেকে তোমাদেরকে অশেষ শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত বিষয়টি নিয়ে। গত ক্লাসে আমরা মূলধন বাজেটিংয়ে মোট টোটাল চ্যাপ্টারের যে ধরনের প্রশ্নগুলো হতে পারে, থিওরি, এগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা যেই থিওরি আলোচনা করেছিলাম, যেই সূত্রগুলো দিয়েছিলাম এবং সূত্র থেকে কিভাবে সংজ্ঞা তৈরি করতে হয় সেগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব সেই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে অঙ্ক তৈরি করতে হয়। আমি চেষ্টা করব তোমাদের একটি অঙ্ক করিয়ে দিতে, যে অঙ্কটার মধ্যে তোমার সবগুলো রিকোয়ারমেন্ট দিয়ে অঙ্কটা সলিউশন করা হয় এবং একটা অঙ্কের মধ্যে কত ধরনের সমস্যা আসতে পারে এক অঙ্ক দিয়ে আমরা চেষ্টা করব সবাই বুঝে ফেলতে। তো তোমাদের যার যেখানে সমস্যা রয়েছে তোমরা কমেন্টস করলে আমি অঙ্কটা করানোর শেষে কিছু সময় তোমাদের জন্য রাখবো। যার যেখানে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর এটা করতে গিয়ে তোমার মনে কিছু প্রশ্ন জাগতে পারে, যারা গত ক্লাসটা মিস করেছো তাদের জন্য বলছি, তোমরা গত ক্লাসের ভিডিওটা একটু দেখে ফেলো। ওইখানে আমি এই চ্যাপ্টারের টোটাল যে থিওরিটা রয়েছে, থিওরি সম্পর্কে আলোচনা করেছি। তুমি অনেক সময় বই পড়ে কিন্তু থিওরি বুঝতে পারবে না, তো এর জন্য তুমি চেষ্টা করবে যে আমার কথাগুলো তুমি যদি ফলো করো তাহলে তুমি খুব ইজিলি আশা করি যে এই চ্যাপ্টারটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে শুরু করি। আজকে আমাদের বিষয় হচ্ছে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা। আচ্ছা, আরেকটা বিষয় দেখো যে ফিন্যান্স বিষয়টা তোমার কি কাজে লাগবে, এটা কেন আনা হলো আসলে। দেখো, কোনো বিজনেস বা ব্যবসা করার যখন পরিকল্পনা নেওয়া হলো, তখন পরিকল্পনাটা বাস্তবে রূপদান করার জন্যই কিন্তু তোমার অর্থের প্রয়োজন। ধরো তোমার অনেক টাকা রয়েছে, সে টাকা কিন্তু শেষ হয়ে যাবে এক সময়, কিন্তু এই টাকা থেকে কিভাবে আরো ইনক্রিজ করা যায় টাকা, সেটাই কিন্তু ফিন্যান্সের অন্যতম একটি শেখার ব্যাপার। দেখবে যে তোমার পকেটে যদি টাকা থাকে, তোমার ফেসের মধ্যে একটা হাসি খুশি ভাব থাকবে। তোমার পকেটে যদি টাকা না থাকবে, ফেসটা একটু গ্লুমি হয়ে যাবে। তাহলে আমাদের জানা দরকার কিভাবে অর্থ ইনক্রিজ করা যায়। তাহলে আমরা অর্থায়নের ক্ষেত্রে আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে অর্থায়ন হলো বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থ উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ এবং বিনিয়োগ থেকে যে মুনাফা আসে সে মুনাফার কতটুকু অংশ লভ্যাংশ হিসাবে প্রদান করা হবে, কতটুকু অংশ পুনরায় বিনিয়োগ করা হবে, এই সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডই হচ্ছে অর্থায়ন। তাহলে দ্বিতীয় যেই পয়েন্টটা বললাম, উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ। এখন উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ তুমি কিভাবে করবা? এই উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ করার জ্ঞান তৈরি করার জন্যই আমাদের এই মূলধন বাজেটিং চ্যাপ্টারটি তৈরি। ওকে, তাহলে আমরা এখন একটা অঙ্কের উদাহরণ দিয়ে তোমাকে অঙ্কটা শেখানোর চেষ্টা করছি। তোমরা যারা লাইভে রয়েছো তারা চাইলে খাতা কলম নিয়ে যদি আমার সাথে সাথে অঙ্কটা করো, তাহলে তোমার যেখানে যেখানে সমস্যা রয়েছে সেগুলো তুমি ইজিলি সলভ করতে পারবা। আর যারা লাইভ ক্লাসটা মিস করবা তারা পরবর্তীতে রেকর্ডের ভিডিওটা দেখে নিও এবং পরবর্তীতে তোমরা যদি ওইখানেও কমেন্টস করো, আমি ওইখানে তোমাকে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা একটা উদাহরণ নেই মূলধন বাজেটিং অঙ্কটা করার জন্য। ওকে, আচ্ছা, মূলধন বাজেটিংয়ের আমাদের এই একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীতে ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নটা রয়েছে, দেখো টোটাল চ্যাপ্টার কিন্তু আমাদের 9টা, কিন্তু পরীক্ষায় সিকিউ প্রশ্ন আসে 11টি। তাহলে দেখা যাচ্ছে কোনো একটা বা দুইটা চ্যাপ্টার থেকে 2টি সিকিউ প্রশ্ন আসতে পারে। এই চ্যাপ্টারটি এই জন্য গুরুত্বপূর্ণ যে এখান থেকে হয়তো তুমি 2টা সিকিউ প্রশ্ন পেয়ে যেতে পারো। এবং এখানে মূলধন বাজেটিংয়ের যে কৌশলগুলো আমি শেখালাম, যেমন সনাতন পদ্ধতির মধ্যে তোমার পেব্যাক পিরিয়ড, ARR, ROI, এবং বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতির মধ্যে NPV, PI, NPI এবং IRR, এই কয়েকটা নিয়ম থেকেই কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে আমরা একটা অঙ্ক দিয়ে এই সবগুলো রিকোয়ারমেন্ট তৈরি করা শিখে ফেলি। আমরা ধরে নিই যে আমাদের মনে করি প্রশ্নে দেয়া আছে, আমি লিখলাম প্রশ্নে দেয়া আছে, আমি একটা কাল্পনিক তথ্য নিয়ে অঙ্কটা করি। প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ মনে করি আমার হিসাবের সুবিধার্থে আমি রাউন্ড ফিগার নিলাম। পরীক্ষা যে কোনো অ্যামাউন্টই থাকতে পারে। প্রাথমিক বিনিয়োগ 1 লাখ টাকা। এই প্রকল্পটির আয়ুষ্কাল, গত ক্লাসে বলেছিলাম প্রকল্প কি। প্রকল্পটির আয়ুষ্কাল 5 বছর। তারপর ভগ্নাবশেষ মূল্য 10,000,
ভগ্নাবশেষ মূল্য 10,000। ভগ্নাবশেষ মূল্য ইংরেজিতে বলা হয় সেলভেজ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, এরকম বিভিন্ন নামে থাকে। তারপর চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল অথবা কার্যকরী মূলধন, যে নামেই থাকুক না কেন, এটা মনে করি দেয়া আছে 20,000। সবসময় প্রশ্নে যে ভগ্নাবশেষ মূল্য চলতি মূলধন থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। আমি আগে বলেছি আমি এটার মধ্যে সবগুলো তথ্য এনে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে তোমার প্রশ্নটাতে দেয়া আছে কিছু বছর, যেমন ধরো বছরের মধ্যে এরকম দেয়া আছে, মনে করি 1, 2, 3, 4, 5, 5টি বছর দেয়া আছে এবং নগদ প্রবাহ বলা আছে, নগদ প্রবাহ। এখন এই নগদ প্রবাহটা নগদ অন্তঃপ্রবাহ না বহিঃপ্রবাহ মনে করি সেটা বলা নেই। দেখো, প্রাথমিক বিনিয়োগ যেটা, সেটা আমার টাকা চলে গেছে, তাহলে প্রাথমিক বিনিয়োগে যে টাকাটা চলে গেছে সেটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। তাহলে এই নগদ প্রবাহটা নগদ অন্তঃপ্রবাহ। আমরা কিছু অ্যামাউন্ট দিয়ে আছে আমাদের, মনে করি 25,000, 30,000, 32,000, 35,000 এবং 40,000, 35,000 এবং 40,000। ওকে, এটা হচ্ছে প্রয়োজনীয় তথ্যাবলী। আচ্ছা, তারপর আমাদের আরো 2টি তথ্য দেয়া আছে। একটা দেয়া আছে মূলধন ব্যয়। মূলধন ব্যয় প্রশ্নে মনে করি দেয়া আছে, আমাদের হিসাবে সুবিধার্থে নিলাম 10%। এটা বিভিন্ন রকম থাকতে পারে প্রশ্নে। কর হার ট্যাক্স রেট মনে করি 45%। এখন এখান থেকে ফাইন্ড আউট বের করতে বলছে পে ব্যাক পিরিয়ড, ARR, ROI, NPV, PI, NPI এবং IRR। তাহলে এটা দিয়ে আমি তোমাকে যদি সবগুলো তৈরি করা বের করে দেখাই দেই, তাহলে তোমার একবারে ক্লিয়ার হয়ে যায় চ্যাপ্টারের যে কোনো বইয়ের যত অঙ্কগুলো রয়েছে। আশা করি ইনশাআল্লাহ ক্লাসটা করার পর তুমি যে কোনো বইয়ের এই মূলধন বাজেটিং এর সব অঙ্ক তৈরি করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে অঙ্কটা আমরা একটু দেখে নিলাম। আচ্ছা, এখানে এই প্রেক্ষিতে একটু বলে রাখি, অনেক সময় পরীক্ষায় প্রাথমিক বিনিয়োগ সরাসরি দেওয়া নাও থাকতে পারে। কিরকম থাকতে পারে? দেয়া থাকলো মেশিনটির ক্রয় মূল্য, তারপর দেয়া রইল যে সংস্থাপন ব্যয়, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক। তখন কিন্তু এই ক্রয় মূল্যর সাথে এই যে কথাগুলো বললাম, সংস্থাপন ব্যয়, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, এগুলো যোগ করে কিন্তু তখন প্রাথমিক বিনিয়োগ হবে। ওকে, ক্লিয়ার থাকতে হবে। আর এখানে আমি সরাসরি প্রাথমিক বিনিয়োগ নিয়ে নিলাম। তাহলে মনে রাখবা যে হয়তো পরীক্ষায় আমার সরাসরি প্রাথমিক বিনিয়োগ নাও দেওয়া থাকতে পারে। তাহলে ওই যে সম্পত্তিটি আমি ক্রয় করব, কারণ আমার এই মূলধন বাজেটিং এর মূল কনসেপ্টটা কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে আমি একটা সম্পত্তি যখন কিনবো তখন এটা দীর্ঘমেয়াদের জন্য, যেমন এখানে 5 বছরের জন্য আমি কিনলাম। তাহলে ওই সম্পত্তি ক্রয় করলাম যে দামে, তার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো সবগুলো মিলেই কিন্তু আমার প্রাথমিক বিনিয়োগ, এবং অবচয় ধরতে হবে প্রাথমিক বিনিয়োগের উপর। আচ্ছা, তারপরে এখানে এইটা সিদ্ধান্ত নিতে হবে, নগদ প্রবাহ, এই নগদ অন্তঃপ্রবাহ মানে টাকা আসছে, ইনকামিং। এখন এই যে টাকাগুলো আসছে, আমি গতদিন বলেছিলাম যে এগুলো কি CFBT না EBT না EAT না CFAT। আচ্ছা, এটা হচ্ছে কর পূর্ব নগদ প্রবাহ, কর পূর্ববর্তী আয়, কর পরবর্তী আয়, কর পরবর্তী নগদ প্রবাহ। আচ্ছা, এখন দেখো এই সংক্ষিপ্ত নামটা কিন্তু খেয়াল রাখবা, কারণ এটা কি দেয়া আছে প্রশ্নে, এটা যদি আমি সিদ্ধান্ত না নিতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু পরীক্ষা পুরো অঙ্কটাই ভুল হবে। অনেক সময় দেখা যায় যে ধরো তোমার রিকোয়ারমেন্ট আসছে 3টা, তুমি 2টা ঠিকভাবে করছো, একটা ভুল করছো, তাও কিন্তু তুমি অনেক নাম্বার পাবা। হয়তো ওই একটা রিকোয়ারমেন্টের জন্য কিছু মার্কস কম পাবা, কিন্তু তোমার শুরুটাই যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার একটাও হবে না, সব ভুল হয়ে যাবে। যার ফলে এই সিদ্ধান্তটা নেওয়া আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন শুধু নগদ প্রবাহ থাকবে তখন কিন্তু দেখো যে এটা দিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। এই ক্ষেত্রে তুমি সহজে মনে রাখবা, যদি প্রশ্নে করের হার থাকে
তার মানে কর বাদ দেওয়া হয় নাই। এটা যদি করের হার দেয়া না থাকে তার মানে কর বাদ দেয়া আছে, ধরতে হবে এটা। আবার মনে করি এই নগদ প্রবাহের জায়গায় নগদ প্রবাহ বলা নাই, বলা থাকলো কর পূর্ববর্তী আয়, তখন কিন্তু ইবিটি। আবার বলা থাকতে পারে কর পরবর্তী আয়, তখন কিন্তু তোমার ইএটি। অর্থাৎ যেটা নিশ্চিত হব সেটা দিয়ে কিন্তু আমার অঙ্কের টেবিলটা শুরু হবে। আচ্ছা, তাহলে আমরা এটার প্রাথমিক আলোচনা শিখলাম, এবার আমরা অঙ্কে চলে যাই। তাহলে আমি এই অঙ্কটা করব সিএফবিটি ধরে। ওকে, কেন সিএফবিটি ধরে? কারণ এখানে শুধু নগদ প্রবাহ বলা আছে, মানে নগদ অন্তঃপ্রবাহ টাকা আসছে এবং করের হার দেয়া আছে, এর জন্য এটা সিএফবিটি। করের হার দেয়া না থাকলে আমি সিএফএটি ধরে অঙ্কটি করতাম। আবার কর পূর্ববর্তী আয় বললে ইবিটি ধরে করতাম, কর পরবর্তী আয় বললে আমি ইএটি ধরে করতাম। আবার অনেক সময় এরকমও বলা থাকতে পারে অবচয় ও কর পূর্ব মুনাফা, তাহলেও কিন্তু সিএফবিটি। আবার যদি শুধু কর পরবর্তী মুনাফা বা আয়, তাহলে কিন্তু ইবিটি হবে। এখানে খুব মনোযোগ দিয়ে পরীক্ষায় প্রশ্নটা পড়ে নিশ্চিত হয়ে তোমাকে অঙ্কের সলিউশনে যেতে হবে। ওকে, তাহলে আমরা এখন একটা সলিউশন করার চেষ্টা করি। তাহলে তুমি সবসময় মনে রাখবা, যদি আমার সিএফবিটি থাকে আমার এইটাতে যেতে হবে, এইটাতে না গেলে আমি এই অংশগুলো পাবো না। আবার পেব্যাক পিরিয়ড বের করতে গেলে সিএফইটি, কিউমুলেটিভ সিএফইটি লাগে। এআরআর বের করতে গেলে আমার ইএটি লাগে, আরওআই বের করতে গেলে ইএটি লাগে। তার মানে হচ্ছে সিএফবিটি থেকে আমি একটানে সিএফএটি পর্যন্ত ক্যালকুলেশন করে ফেলব। ক্যালকুলেশন করতে গেলে আমার অবচয় নির্ণয় করা লাগবে। তাহলে আমি প্রথমে এই তথ্যটা মুছে ফেললাম। তোমাদের আশা করি যারা লাইভে আছো তাদের খাতায় লিখে রাখছো তথ্যটি, খুব ভালোভাবে যদি বুঝতে চাও তথ্যটি লিখে নাও। আচ্ছা, এখন আমি যেহেতু সিএফবিটি থেকে আমার সিএফএটিতে যেতে হবে, সেহেতু আমাকে অবচয় বের করতে হবে। তাহলে অবচয় নির্ণয় করার পদ্ধতিটা হলো এরকম। প্রথমে আমি অবচয় নির্ণয় করব, অবচয় বা ডেপ্রিসিয়েশন, এটা সংক্ষেপে আমি ডিইপি নামে প্রকাশ করব। অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে স্ট্রেট লাইন, সরল রৈখিক অবচয়। আমাদের কোন অবচয় বলা নাই, ধরে নিলাম স্ট্রেট লাইন। আবার বলা থাকলেও স্ট্রেট লাইন যেটা বলা থাকবে সেটাই নিব। কস্ট বা আমি বাংলায় লিখি প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, মানে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, ভাগ আয়ুষ্কাল বা বছর, বছর অথবা আয়ুষ্কাল যেটাই লিখি একই কথা। তাহলে অবচয় আমি নির্ণয় করে ফেলি। প্রাথমিক বিনিয়োগ আমার প্রশ্নে দেয়া আছে হচ্ছে, আমরা যেটা ধরে নিয়েছিলাম উদাহরণে, প্রাথমিক বিনিয়োগ আমরা ধরলাম 1 লাখ। ওকে, তাহলে আমি লিখি 1 লক্ষ। ভগ্নাবশেষ মূল্য আমি এই যে এখানে দেয়া আছে 10,000টা আছে। আয়ুষ্কাল ছিল 5 বছর। তাহলে 1 লাখ থেকে 10,000 গেলে 90,000, আর 5 দিয়ে যদি ভাগ করে 5 18 90, 18,000। ওকে, তারপর আরেকটা দেখো, চলতি মূলধন আমার দেয়া আছে 20,000। চলতি মূলধনের কাজগুলো কোথায় কোথায় তোমাকে এখন মেমোরিতে নিতে হবে। এটার কাজটা কি? 1 নম্বর কাজ, টোটাল বিনিয়োগ বা এনসিও বের করতে কাজে লাগবে। কিরকম? এটা হচ্ছে মোট বিনিয়োগ, আমি সংক্ষেপে লিখলাম এনসিও, নেট ক্যাশ আউটলে। বাংলায় লিখতে পারো মোট বিনিয়োগ। দেখো, এটা ছিল প্রাথমিক বিনিয়োগ, এটা হবে মোট বিনিয়োগ, টোটাল ইনভেস্টমেন্ট। তাহলে মোট বিনিয়োগ হচ্ছে তোমার প্রাথমিক বিনিয়োগ যোগ এই যে চলতি মূলধন, চলতি মূলধন। তাহলে প্রাথমিক বিনিয়োগ ছিল আমার 1 লক্ষ যোগ চলতি মূলধন হচ্ছে 20,000। তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্ট হলো 1,20,000। তাহলে একটা কাজ পাইলাম চলতি মূলধনের এনসিও বের করতে। আচ্ছা, খেয়াল করেও কিন্তু তারপরের অংশতে গিয়ে চলতি মূলধন কোথায় কোথায় কাজে লাগে। দ্বিতীয় কাজে লাগবে এআরআর নির্ণয় করতে গিয়ে, তৃতীয় কাজে লাগবে এনপিবি, আইআরআর, এগুলো নির্ণয় করতে গিয়ে। আমরা এখন দেখছি কিভাবে তৈরি করব। তাহলে আমরা প্রথমে এই দুইটা কাজ করে ফেললাম, একটা হচ্ছে অবচয় নির্ণয় করে ফেললাম, আর একটা হচ্ছে মোট বিনিয়োগ নির্ণয় করে ফেললাম। এই দুইটা কাজ আমাকে আগে তৈরি করে ফেলতে হবে। তাহলে আবারও বলি, প্রাথমিক বিনিয়োগ প্রশ্নে সরাসরি দেয়া থাকতে পারে, আবার প্রাথমিক বিনিয়োগ নির্ণয় করাও লাগতে পারে। নির্ণয় করব কিভাবে? যদি আমাদের থাকে কোনো সম্পত্তির ক্রয় মূল্য, তার সাথে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, সংস্থাপন ব্যয় যোগ করে আমি পাবো প্রাথমিক বিনিয়োগ। এই অঙ্কে
সরাসরি আমার প্রাথমিক বিনিয়োগ দেয়া আছে, এর জন্য আমরা সরাসরি এখানে বসিয়ে দিলাম। তাহলে এই দুইটা কাজ করলাম। এবার আমরা দেখো একটা টেবিল তৈরি করব। আচ্ছা, টেবিলটা কিরকম দেখো। আচ্ছা, টেবিলটা হচ্ছে প্রফিটেবিলিটি টেবিল, ইংরেজিতে বলে প্রফিটেবিলিটি টেবিল, বাংলা হচ্ছে মুনাফা লভ্যতা টেবিল। আচ্ছা, প্রথমে আমি লিখব বছর, বছর 1, 2, 3, 4, 5। আচ্ছা, গতদিন বলেছিলাম যে পরীক্ষা অনেক সময় তোমার যখন এই ক্যাশ ফ্লোগুলো দেয়া থাকে 0 বছর দেয়া থাকতে পারে। 0 বছরে যে নগদ প্রবাহটা দেয়া থাকবে সেটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ, যেটা গত ক্লাসে লাস্টে পেব্যাক পিরিয়ড নির্ণয়ের যে অঙ্কটা দেখিয়েছিলাম ওরকম কিন্তু পরীক্ষায় থাকে। অর্থাৎ এই যে বছর 0 দিয়ে এখানে টাকার পরিমাণ দেয়া থাকে, মাইনাসে 0 দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে যে টাকাটা দেয়া থাকবে সেটা হচ্ছে এনসিও বা বিনিয়োগ। তাহলে কেন মাইনাস দেওয়া হয়? মাইনাস দ্বারা বোঝানো হয় টাকাটা চলে গেছে আমার, আমি যখন কিছু কিনবো তখন কি টাকাটা চলে যায়, এর জন্য এই 0 বছরে মাইনাস চিহ্ন দিয়ে যেই টাকাটা দেখানো হয় সেটা হলো এনসিও বা মোট বিনিয়োগ। তাহলে আমার প্রশ্নে দেয়া আছে সিএফবিটি, এইটা তুমি শুরু করবা। প্রশ্নে আমার যেটা দেয়া থাকবে সিএফবিটি হইতে পারে, ইবিটি হইতে পারে, ইএটি হইতে পারে, সিএফএটি হতে পারে। তাহলে সিএফবিটি একটু আমি ইংরেজিতে লিখলাম তোমার বোঝার সুবিধার্থে, আমি বাংলা মুখে বলে দিব তোমার বোঝানোর সুবিধার্থে, বা সময়টা যাতে একটু আমার কম লাগে, অল্প সময় যাতে বেশি পড়াতে পারি, এ সময় আমি একটু সংক্ষেপে লিখলাম। বাংলাও যে বলে দিয়েছিলাম যে কর পূর্ব নগদ প্রবাহ, এটার বাংলা আগেই তোমাকে শিখিয়েছি। কর পূর্ব নগদ প্রবাহ সিএফবিটি। ডেপ্রিসিয়েশন মানে অবচয়, সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ দিলে ইবিটি, ইবিটির উপর ট্যাক্স বা কর, কর কত পার্সেন্ট? 45% প্রশ্নে দেয়া আছে। ট্যাক্স বাদ দিলে আমি পাবো ইএটি, ইএটির সাথে আবার ডেপ্রিসিয়েশন, এই কলামটা যোগ করলে আমি পেয়ে যাব সিএফএটি। তাহলে বাংলা কিভাবে লাগবে? যে কর পূর্ববর্তী নগদ প্রবাহ, অবচয়, ইবিটি কর পূর্ব আয়, কর পূর্ব আয়। আমি গতদিন বলেছি, আবারও বলছি আজকে, নগদ প্রবাহ আর আয়ের মধ্যে পার্থক্য আছে। যদি তোমাকে বলতো কর পূর্ব আয় তাহলে কিন্তু এটা দিয়ে তুমি শুরু করতা, কিন্তু এখানে কর পূর্ব নগদ প্রবাহ বলে এটা দিয়ে শুরু করতে হয়েছে আমাদের। এটা হচ্ছে কর, এটা হচ্ছে কর পরবর্তী আয়, কর পরবর্তী আয়। অনেক সময় যদি দেখতে বা পড়তে সমস্যা হয়, আমি যে কথাটা বলছি ওটা দিয়ে একটু বুঝে নিও। ইএটি বা কর পরবর্তী হয়, এ মানে আফটারের জন্য পরবর্তী। সিএফএটি এটা হচ্ছে কর পরবর্তী নগদ প্রবাহ, নগদ প্রবাহ, কর পরবর্তী নগদ প্রবাহ। তাহলে কর পূর্ব নগদ প্রবাহ থেকে কর পরবর্তী নগদ প্রবাহ যাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এদিকে আমি কতটুক যাব, এদিকে কতটুক যাব এটা নির্ভর করবে প্রশ্নে কি দেয়া আছে। আমি আগে বলেছি আমি এই প্রশ্ন দিয়ে সবগুলো রিকোয়ারমেন্ট তৈরি করবো, যার ফলে আমার বাড়বে। তোমার পরীক্ষা একসাথে এতগুলো থাকবে না, কিন্তু তোমার শেখার জন্য কোনটা আসবে পরীক্ষা তো তুমি জানো না, এই 7টা থেকে যে কোনোটাই আসতে পারে। তাহলে এক অঙ্কের মধ্যে আমি সবগুলো দেখে ফেলবো। আচ্ছা, এখন সিএফবিটি গুলো আমার প্রশ্নে দেয়া ছিল, সেটা নিয়ে নিই। 35, 30, 32, 25, 30, প্রথমে 25,000, তারপর 30,000, 25, 30, 32, 35, 40, 32, 35, 40 হাজার, 3 শূন্য। ওকে, আচ্ছা, ডেপ্রিসিয়েশন একটু আগে আমরা বের করলাম। ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার 18,000, 18,000, 18,000, 18,000, 18,000, 18,000। স্টেট লাইন মানে প্রতি বছর সমান, এর জন্য 18,000 করে। এবার সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বিল 25 থেকে 18 বিয়োগ করি ক্যালকুলেটরে, তাহলে হবে আমাদের 7,000, 8 7 25, 18 আর 12 30, তারপরে হচ্ছে তাহলে বিয়োগ করলে থাকবে 14, 17 আর 18 25, 18 আর 22, 22, 30, 40। ওকে, আচ্ছা, এবার ট্যাক্স, এই ইবিটির উপর ট্যাক্স ধরতে হবে। যেমন ক্যালকুলেটর আমি নিলাম, নিয়ে 7,000-এর 45%, 7,000 ইন্টু 0.45 দিলেও দ্রুত হয়ে যাবে, 3,150, 3,150, 12,000-এর 45% হলো তোমার 5,400, তারপর
14,000-এর 45% হচ্ছে 6,300, 17,000-এর 7,650 এবং 22,000-এর হচ্ছে 9,900। তাহলে ইবিটির উপর 45% ট্যাক্স ধরলাম। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বিয়োগ দিলে ইএটি, তাহলে 7,000 থেকে 3,150 বিয়োগ 7,000 মাইনাস 3,150 বিয়োগ করলে হলো 3,850। তাহলে উপরে প্রথমটা হচ্ছে 3,850, দ্বিতীয়টা আমি ডাইরেক্ট বিয়োগ তুলে ফেলি, তাহলে সময় নষ্ট হবে না। 6,600, 7,700, তারপর হলো 9,350, তারপর হলো 12,100। ওকে, 12,100। তাহলে ইএটি পেলাম, ইপিটি থেকে ট্যাক্স বিয়োগ দিয়ে ইএটি। এখন এই ইএটির সাথে আবার এই ডেপ্রিসিয়েশনের যোগ, তাহলে 18 আর 3 21, 21,850। তারপর 18 আর 6 24,600, 18 আর 7 25,700, 9 আর 8 27,350। তারপরে 18 আর 12 হচ্ছে আমাদের 30,000, 18 আর 12 30,100। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে, দেখো তাহলে 5 বছরে আমার 5টা রিটার্ন আসছে, রিটার্নের কর পরবর্তী নগদ প্রবাহ আমাদের এটা। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করো, প্রকল্পের মেয়াদ 5 বছর, মনে করি 5 বছর শেষ। তাহলে প্রকল্পের মেয়াদের পরে আমি যে মেশিনটা কিনেছিলাম সে মেশিনের যেই ভগ্নাবশেষ মূল্য রয়ে গেল, সেটাও তো আমার একটা বেনিফিট। তাহলে আমি আবার প্রকল্পের শেষ বছরে গিয়ে লিখলাম, দেখো কি পেলাম, সেলভেজ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য এবং চলতি মূলধন দুইটাই রয়ে গেছে আমার। সেলভেজ ভ্যালু এবং চলতি মূলধন এই দুইটা রয়ে গেছে। এই দুইটা সরাসরি আমাদের চলে যাবে কর পরবর্তী নগদ প্রবাহ, যেহেতু প্রকল্প শেষ আর কর দেওয়ার প্রয়োজন নাই। তাহলে ওই দুইটা মিলে আমাদের সেলভেজ ভ্যালু ছিল 10,000, প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল, চলতি মূলধন ছিল আমার 20,000। তাহলে দুইটা মিলে আমার মোট হচ্ছে 30,000। আচ্ছা, এখন আমি চলে আসবো আমার প্রশ্নে প্রথমে কি বের করতে বলেছে সেটাতে আসি আমি। আচ্ছা দেখো, প্রথমে 1 নাম্বার বের করতে বলছে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড বের করতে গেলে আমার অতিরিক্ত একটা কলাম লাগবে, ক্রমযোজিত কর পরবর্তী নগদ প্রবাহ, কিউমুলেটিভ সিএফএটি। কিউমুলেটিভ মানে ক্রমযোজিত কর পরবর্তী নগদ প্রবাহ, কর পরবর্তী নগদ প্রবাহ, ক্রমযোজিত কর পরবর্তী নগদ প্রবাহ। তাহলে আমরা করে ফেলি ক্রমযোজিত। প্রথমে প্রথম বছর যা আছে তাই, এটার সাথে এটা যোগ দেই, যোগ দিয়ে আমি মানটা বসাই 46,450। তারপর এটার সাথে এটা যোগ দিয়ে আমি মানটা বসাই 72,150। তারপর এটার সাথে আবার এটা যোগ দেই, এটা যোগ দিলে আমার হবে 99,500। আচ্ছা, এখন পঞ্চম বছরে আমি দুইটা আলাদা লিখছি, কিন্তু আসলে আসছে তো একই বছরে, যার ফলে তোমার মনে মনে ধরতে হবে এই দুইটা একটা বছরে আসলে। তাহলে 30, 30, 60, 60-এর সাথে 99 যোগ করলে 1,59,000, যোগ করলে হবে 1,59,600। 1,59,600। তাহলে এই দেখো ওয়ার্কিং ক্যাপিটালের এখানে কাজ হয়েছে। ওকে, এখন ইএটির যোগফলটা আমাদের লাগবে, কারণ আমাদের এআরআর বের করতে বলছে। তাহলে ইএটির যোগফলটা 39,600 আমি বসায় দিলাম, এটার যোগফলটা আমাদের লাগবে। আর সিএফএটি দেখবা, এটা যোগ করলে যোগফল এটাই আসবে, কিউমুলেটিভ করলে লাস্টের অ্যামাউন্টও হচ্ছে সিএফএটির যোগফল। আচ্ছা, আমরা এখানে একটু থামলাম। থেমে আমি যেটা এখন করব, এক এক করে আমাদের রিকোয়ারমেন্টগুলো একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা থাকলে বুঝাইতে সুবিধা হবে। এই জায়গাটা দেখা যায় কি না, দেখা যায়। তাহলে আমি আপাতত এইখানে আমি 1 নাম্বার রিকোয়ারমেন্টটা করি। 1, পিবিপি। আমরা জানি পিবিপির সূত্র গত ক্লাসে বুঝিয়েছিলাম। পিবিপির সংজ্ঞা এবং সূত্র, কত সময়ের মধ্যে বিনিয়োগকৃত মূলধন ফেরত আসবে সেই সময়কে বলা হয় পেব্যাক পিরিয়ড। এটার দুইটি সূত্র রয়েছে, একটি হচ্ছে এনসিও ভাগ এনসিবি, ওটা কখন, যদি প্রতি বছর নগদ প্রবাহ সমান, আর অসমান যখন হবে, এখানে অসমান এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। আচ্ছা, এখন অনেকে মনে করতে পারে যে স্যার এটা আমি ইংরেজিতে লিখবো না বাংলা লিখবো। আসলে মূল ব্যাপার হচ্ছে পরীক্ষক তোমাকে দেখবে যে তুমি আসলে বোঝো কিনা। এটা তুমি
লেখার জন্য তো তোমার নাম্বার না, নাম্বারটা হচ্ছে তুমি বুঝতেছো কিনা, বুঝে অঙ্কটা করতে পারছো কিনা। এখন তুমি যদি এটাও লেখো কথা তো একই হইলো, তোমার মেধা তো ঠিকই আছে। তো যার ফলে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, তুমি এভাবেও লিখতে পারো, বাংলাও লিখতে পারো, যার যেটা সুবিধা। আমি দুইভাবে দেখাইলাম। আচ্ছা, এখন দেখো আমার এনসিও কত ছিল আমরা বের করছিলাম, মনে হয় 1,20,000 ছিল আমাদের এনসিও। তাহলে আমি প্রথমে এনসিও টাকা বসাই 1,20,000। আচ্ছা, এখন কিউমুলেটিভ সিএফএটির কলমে দেখতে হবে 1,20,000 কোথায় অন্তর্ভুক্ত আছে। তাহলে 1,20,000 তোমার অন্তর্ভুক্ত আছে, দেখো এই যে এই দুইটার মাঝে, কারণ 99,500 চেয়ে এটা বড়, আবার 1,59,600 চেয়ে ছোট। তাহলে এই দুইটার মাঝে আছে, এবং শর্ত হচ্ছে যে এনসিওর চেয়ে বড়টায় যাওয়া যাবে না, এনসিওর নিকটবর্তী কাছে যেটা সেটাতে যেতে হবে। সেটা যেই বছরে আছে 4 নম্বর বছর, এই 4 নম্বর বছর হচ্ছে আমার এ। তাহলে এর মান আমি বসায় দিলাম 4। আচ্ছা, এবার সি, এ যে বছর নির্ধারিত হলো ওই বছরের কিউমুলেটিভের টাকা হচ্ছে সি 99,500। আচ্ছা, এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য আরেকটা টেকনিক হচ্ছে যে তোমার পরীক্ষায় মনে করো যে এইটার চেয়ে এটা কখনো বড় হইতে পারবে না, এটা মনে রাখলে তো বোঝা যায় আসলে। আচ্ছা, এবার আমাদের দরকার ডি। ডি হচ্ছে এ যে বছর নির্ধারণ হলো ওই বছরের যে সিএফএটির টাকা তার পরবর্তী বছরের টাকা ডি। তাহলে এ বছর হচ্ছে কি আমার 4, এই বছরের পরবর্তী বছরে কিন্তু এই দুইটা অ্যামাউন্ট মিলে, কারণ আমি বলেছি এই যে পঞ্চম বছরে মেশিন থেকে আমি পেলাম 40,000, আবার আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার পর ভগ্নাবশেষ মূল্য এবং আমার চলতি মূলধন রয়ে গেছে, ওটাও তো আমার জন্য একটা বেনিফিট। তাহলে দুইটা মিলে 60,100, এই যে 60,100। এবার 1,20,000 আমি ক্যালকুলেটর লাগবে, 1,20,000 থেকে 99,500 বিয়োগ দিয়ে 60,100 দিয়ে ভাগ যদি দেই তাহলে আসবে 4.34 বছর। এখন পেব্যাক পিরিয়ডের মাধ্যমে বিনিয়োগ সিদ্ধান্ত কি? প্রকল্পটি গ্রহণযোগ্য, তাই না? কেন গ্রহণযোগ্য? আমি ধরেছিলাম আমার প্রকল্প থেকে মূলধন ফেরত আসবে 5 বছরে, আমার 5 বছরের আগেই চলে আসছে, 4 বছর সামথিং সময় আমার লেগেছে। তাহলে প্রকল্পের আয়ুষ্কালের চেয়ে পেব্যাক পিরিয়ড যদি কম হয় তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য। ওকে, সবাই ক্লিয়ার তো? আচ্ছা, তারপরেও যদি সমস্যা হয় আমাকে জানিও, তাহলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, দেখি। আচ্ছা, এবার 2 নম্বর অংশ চলে যাই আমি। 2 নম্বর কি বলেছিল আমার প্রশ্নে? এআরআর। এআরআরে যাই আমি। এআরআর এ পাশে লিখি আমি, সরি 2 এআরআর। এআরআর আমার টেবিলটা লাগবে, এর জন্য মুছতেছি না, এই পাশে দেখাচ্ছে এআরআর। আচ্ছা, গতদিন সূত্র বলেছিলাম এআরআর হচ্ছে অ্যাভারেজ ইএটিকে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ। আচ্ছা, তাহলে আমি বাংলায় লিখি, তাহলে তোমার সুবিধা হবে হয়তো। অ্যাভারেজ ইএটি গড় কর পরবর্তী মুনাফা, মানে অ্যাভারেজ ইএটি ভাগ অ্যাভারেজ ইনভেস্টমেন্ট গড় বিনিয়োগ। এবং যেই রিকোয়ারমেন্টে রিটার্ন বের করতে বলবে সূত্রের শেষে সব সময় মনে রাখবা 100 গুণ আছে। আচ্ছা, রিটার্ন বললে 100 গুণ পার্সেন্টেজে হবে। আচ্ছা, তাহলে গড় কর পরবর্তী মুনাফা ভাগ গড় বিনিয়োগ। আচ্ছা, ইংরেজিতে হচ্ছে অ্যাভারেজ ইএটি। এই যে কর পরবর্তী মুনাফা কোথায়? এই যে আমার কর পরবর্তী মুনাফা, এটা হচ্ছে ইএটি। তাহলে তার আগে গড় শব্দ লিখেছি, তাহলে অ্যাভারেজ মানে গড় ইএটি। তাহলে অ্যাভারেজ ইএটি বের করতে গেলে তোমার মোট কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা, এটাতে মোট কর পরবর্তী মুনাফা ভাগ বছর। আলাদাও তুমি বের করে নিতে পারো, আমার এখানে আমি একটু ডাইরেক্ট করছি তাতে সময় বাঁচবে। তুমি চাইলে এটা আলাদা জায়গায় বের করে এখানে মান বসাতে পারো, তোমার ইচ্ছে, যেভাবে বুঝলেই হলো আসলে। আচ্ছা, মোট কর পরবর্তী মুনাফা, এই যে কর পরবর্তী মুনাফা মোট 39,600 বসাবো আমরা, আর এই গড় বিনিয়োগের সূত্রটা বসায় নি। দেখো, সম্ভবত গতদিন কেউ একজন গত ক্লাসে প্রশ্ন করেছিল যে এআরআর নির্ণয়ের ক্ষেত্রে চলতি মূলধন এআরআর এর সূত্রে কোথায় পড়বে। এই এখন তার অ্যান্সারটা সে পেয়ে যাবে আশা করি, সে যদি দেখে থাকে তাহলে এখন ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে তুমি এখানে আসো, প্রাথমিক বিনিয়োগ
প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। লেখা হয়তো বোঝা না গেল, আমি মুখে বলছি, সেখান থেকে একটু শুনে রাখো। প্রাথমিক বিনিয়োগ মানে ইংরেজিতে কস্ট প্লাস সেলভেজ ভ্যালু ভাগ 2, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। এই যে এই জায়গাটা এখানে হবে তোমার চলতি মূলধন যোগ এই। এবার আমি চলে আসি, মান বসায় ফেলি। মান কোথায়? উপরে বসাই, নিচে থেকে অনেকে দেখতে পায় কিনা বুঝতেছি না। আচ্ছা, মোট কর পরবর্তী মুনাফাতে আসি 39,600। এই যে 39,600 ভাগ বছর হচ্ছে আমার 5। চলতি মূলধন আমার প্রশ্নে দেয়া ছিল, প্রশ্ন থেকে নিয়ে নিচ্ছি আমি। চলতি মূলধন ওয়ার্কিং ক্যাপিটাল 20,000 যোগ প্রাথমিক বিনিয়োগ আমার 1 লক্ষ। আবার অনেকে 1,20,000 ভুলে দিয়ে দেবে। 1,20,000 ছিল কিন্তু এনসিও, কিন্তু আমার সূত্রে এখানে প্রাথমিক বিনিয়োগ 1 লক্ষ যোগ ভগ্নাবশেষ মূল্য ছিল সম্ভবত 10,000 ভাগ 2। ভগ্নাবশেষ মূল্য প্রশ্ন দেয়া ছিল কত? 10,000 ভাগ 2। ওকে, এখন ক্যালকুলেশন করলে যত পার্সেন্ট হয় রেজাল্ট যা আসে সেটা হবে আমার উত্তর। 39,600 কে আমি 5 দিয়ে ভাগ দিয়ে দেখবো ক্যালকুলেটরে কত আসে। 7,920। আচ্ছা, এখানে হচ্ছে 1,10,000, 55,000, 1 লাখ মানে 2 দিয়ে ভাগ করলে 50 আর 5 55, 55 আর 20 50, 60, 70, 75,000 ইন্টু 100 ভাগ দিলে যত হয় তত পার্সেন্ট হবে উত্তর। ভাগ তোমরা দিয়ে ফেলতে পারো, আমি আর সময় নষ্ট করলাম না, কারণ নিয়ম তো বুঝিয়ে ফেলছে। এ হচ্ছে আমার এআরআর। তাহলে যে প্রশ্ন করেছিলেন গতদিন যে চলতি মূলধন এআরআর নির্ণয় কোথায় ইফেক্ট হবে, এই যে এখানে। এবং আরেকজন বলেছিল যে গড় বিনিয়োগ কি সবসময় প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2 সবসময় কি এটাই? উত্তর হলো যে যদি চলতি মূলধন দেয়া না থাকে তাহলে সবসময় এটা, কিন্তু চলতি মূলধন থাকলে চলতি মূলধন এখানে যোগ হবে। ওকে, তাহলে আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্ট তৈরি করলাম। এবার 3 নাম্বার চলে যাই, আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ওকে, 3 ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের উপর আয়ের হার। আচ্ছা, দেখো এআরআর এর সাথে এটার মিল রয়েছে। এআরআর এর উপরে যেটা ছিল এখানে একই, গড় কর পরবর্তী মুনাফা, ইংরেজিতে অ্যাভারেজিয়েটি। মনে রাখতে হবে কিন্তু কথাগুলো, অ্যাভারেজিয়েটি মানে সূত্র অঙ্ক করতে করতে দেখবে যে তুমি এক্সপার্ট হয়ে গেছো। বইয়ের সব অঙ্ক তুমি নিজেই তৈরি করে ফেলতে পারবে, আসলে কোনো সমস্যাই না, খুবই ইজি। গড় কর পরবর্তী মুনাফা ভাগ, এআরআর এ ছিল গড় বিনিয়োগ আর আরওআই এ হচ্ছে মোট বিনিয়োগ। এই জায়গাটায় শুধু পার্থক্য, এআরআর এর সাথে আরওআই এর পার্থক্য এই একটা জায়গায়। এআরআর এ হচ্ছে গড় বিনিয়োগ, আরওআই এ হচ্ছে মোট বিনিয়োগ। তাহলে গড় কর পরবর্তী মুনাফা আমার এআরআর নির্ণয় করতে গিয়ে আমরা করে ফেলেছিলাম। গড় কর পরবর্তী মুনাফা 7,920 ছিল সম্ভবত। তোমরা আবার একটু ভালোভাবে ক্যালকুলেশন করে দেখো, অনেক সময় ক্যালকুলেশন দ্রুত করতে গিয়ে ভুল হতে পারে। আচ্ছা, মোট বিনিয়োগ হচ্ছে আমার এনসিও, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ যোগ চলতি মূলধন, সম্ভবত এটা ছিল 1,20,000। এখন এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা ক্যালকুলেশন করে ফেললে রেজাল্ট হয়ে যাবে, যেটাই আসে যা আসে সেটাই অ্যান্সার হবে। ওকে, পার্সেন্টেজে আসবে এটা রেজাল্টটা। আচ্ছা, তাহলে আমরা 3টা শিখলাম, পেব্যাক পিরিয়ড, এআরআর, আরওআই। এই 3টা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, সনাতন পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি, যেটাই বলো একই কথা। আচ্ছা, এখন 4 নাম্বার হচ্ছে আমার এনপিবি, পিআই, এনপিআই এবং আইআরআর। এই 4টা হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। এবং তুমি মনে রাখবা এই বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতির যেটাই পরীক্ষায় আসে একটা বাট্টার হার লাগবে। প্রশ্নে আমাদের এই অঙ্কে বাট্টার হার 10% দেয়া আছে, ওইটাই এখানে আমাদের এখন ব্যবহার হবে। দেখো, আচ্ছা, এই টেবিলটাতেই আমরা করতে পারি। আর আমার একটু ভালো হয় যে ওদিকে গেলে হয়তো তোমার দেখতে সমস্যা হবে, আমি টেবিলটাকে একটু সলভ করে নেওয়ার চেষ্টা করছি। সলভ বলতে আমি এই যে কাজটা, এটাকে একটু কাস্টমাইজ করে নিয়ে আমার টেবিলটা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি একটু মুছে ফেলি, মুছে এখানে আমি সরাসরি সিএফ এটিটা নিয়ে আসি। কারণ হলো যে আমার
CFAT নির্ণয় করা তোমাদের শিখিয়ে ফেলছি। ও CFATর কলামটা টাকাটা লাগবে আমার। ওকে, তাহলে ওই যেখানে টেবিলটা শেষ করছিলাম এখান থেকে আবার ওই টেবিলের বাকি অংশ এখান থেকে দেখাচ্ছি। তাহলে CFAT ওই টাকাটা লাগবে, ওটা মুছে ফেললাম। CFAT টাকাটা কত আসছিল আমরা একটু দেখি। প্রথমে সম্ভবত 21,850, দ্বিতীয়তে ছিল আমরা বের করেছি 24,600। ওটা মুছে ফেলছি আসলে 24,600। তাহলে আর এটা রাখার দরকার নেই, এটা কিউমুলেটিভের অংশটা আসলে আগে এটা লিখে তারপর মোছা দরকার ছিল। আচ্ছা যাই হোক, আমি নিয়ে নিচ্ছি এখানে যেটা ছিল 21,850, 24,600, 25,700। এটা CFAT, ওই যে লাস্টে যে কিউমুলেটিভের আগে যে কলামটা ছিল 25,700, 27,350, 27,350 এবং 30,100 এবং সেলভেজ ভ্যালু ওয়ার্কিং ক্যাপিটাল দুইটা মিলে 30,000। ওকে, আচ্ছা তাহলে আমি CFAT কিন্তু অলরেডি বের করা শিখছি আমরা। ওইখান থেকে আমি এটা নিয়ে নিলাম এই জন্য যে আমার ওইখানে আর জায়গা নাই, আমি এটার মধ্যে দিয়ে করতে চাচ্ছি। তুমি পরীক্ষায় চাইলে এক টেবিলে সব করতে পারো, অথবা তোমার প্রয়োজন হলে তুমি ভেঙে ভেঙে করতে পারো। আবার NPV বের করতে গেলে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আমি যদি টেবিল ছাড়া করতে যাই এই NPV PI, কোনো সমস্যা নেই, টেবিল ছাড়াও আমি দেখাবো। টেবিল ছাড়াও কিভাবে করে ডাইরেক্টলি সূত্র দিয়েই করা যায় এটাও দেখাবো আমি, বা বুঝিয়ে দিব, তাইলেই হবে। আচ্ছা, এখন যেহেতু আমি টেবিলটা করেছি, টেবিল দিয়ে আগে শিখে নিই। আচ্ছা, PVIF এট দ্য রেট অফ একটা বাট্টার হার দেয়া আছে আমার 10% বাট্টার হার। আচ্ছা, এই PVIF এই মানটা দিয়ে CFAT কে গুণ করলে আমি পাবো TPV। আমি সংক্ষেপে লিখলাম TPV, তুমি বাংলায় হচ্ছে মোট বর্তমান মূল্য লিখতে পারো। এটা দিয়ে বের হয়ে যাবে কি, দেখো এতটুকু, এই তিনটা কলাম দিয়ে বের হয়ে যাবে আমার NPV। তাহলে আমি এটা দিয়ে NPV বের করা শিখাচ্ছি। আচ্ছা, এখন 10% হারে 1 টাকার বর্তমান মূল্য কয়েকভাবে বের করা যায়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে কিন্তু। এক, প্রতিটা ফিনান্স বইয়ের পেছনে দেখবা টেবিল দেয়া আছে, ফিউচার ভ্যালু টেবিল, আবার প্রেজেন্ট ভ্যালু টেবিল। তুমি নিবা হচ্ছে যে টেবিলের উপরে লেখা আছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ টাকা 1, ওই টেবিলে যাবা, গিয়ে দেখবা প্রথম বছরে আছে 0.9091, দ্বিতীয় বছর আছে 8264, এরকম টেবিল দেখে তুমি নিয়ে নিতে পারো। এখন তুমি বলতে পারো যে টেবিল পাবো কোথায় পরীক্ষার হলে? উত্তর হচ্ছে এই টেবিলটা পরীক্ষার হলে নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। এখন এমন হইতে পারে তুমি টেবিল নিতে ভুলে গেছো, অথবা তোমার যেখানে পরীক্ষার সিট পড়েছে সে হয়তো জানে না যে টেবিলটা নেওয়া যায়, তোমাকে টেবিল ব্যবহার করতে দিল না। তখন তুমি কি করবা? কোনো সমস্যা নাই, তুমি এই যে PVIF এর সূত্র রয়েছে, সূত্র দিয়ে তুমি ক্যালকুলেটর দিয়ে 1 + পাওয়ার এটা দিয়ে তুমি বানিয়ে দিবা। যেমন 10%, এই যে আমি একটা দেখাই দেই, 1 + 0.10, প্রথম বছরে 1, আবার দ্বিতীয় বছরে এখানে 2, তৃতীয় বছরে 3, চতুর্থ বছরে 4, এইভাবে তোমার 5 বছরে 5টা হবে। তাহলে 1.10 কে পাওয়ার 1 করলে 1.10, 1 কে 1.10 দিয়ে ভাগ করলে 0.9091। আমি আপাতত সময় বাঁচানোর জন্য আমি টেবিল থেকে নিয়ে নিচ্ছি, কারণ আমি তো তোমাকে শিখিয়ে দিলাম, তুমি এইভাবে বের করে নিতে পারো। আচ্ছা, আবার তুমি বললা যে আমি এই ঝামেলায় যাও না স্যার, কোনো সমস্যা না, তুমি এইটাকেই সূত্র দিয়ে করতে পারো। আগে আমি এটা একটু দেখিয়ে নিই। এখানে আমি মানগুলো আপাতত টেবিল থেকে নিয়ে নিই। 0.909826 3 ঘর নেই, 3 ঘরও নিতে পারো, 4 ঘরও নিতে পারো, তোমার ইচ্ছে। লাস্টের রেজাল্টে যে কয়েকশো টাকা বা কিছু টাকা ডিফারেন্স হতে পারে, এতে কোনো সমস্যা নেই। 909826 751 683 621 এবং আবারও পঞ্চম বছর 621। এখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ দিয়ে এদিকে লিখতে হবে। আমি আপাতত এখান থেকে গুণটা আমি লিখে নিয়ে আসছি যাতে সময় নষ্ট না হয়। আমি গুণ দিলে পাবো হচ্ছে 19,862, 19,862, 20,320, 19,301, 18,680। তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে গুণ করেও দেখতে পারো। 18,692 এবং এটার সাথে এটা গুণ করলে হবে 18,630। আচ্ছা, এখন আমি এই টিপিভি সবগুলো যদি যোগ দেই 1,15,485।
আচ্ছা, এখন এটা বের হলো আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু। এখন আমি যদি এনপিভি বের করতে চাই, এটা ছিল আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট প্রশ্নে ছিল, এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু। ইংরেজিতে লিখছি আমি নেট প্রেজেন্ট ভ্যালু, সংক্ষেপে এনপিভি, বাংলাও লিখতে পারো নিট বর্তমান মূল্য। আমি আর বাংলায় লিখে দেখালাম না, মুখে বলে দিলাম নিট বর্তমান মূল্য। এনপিভির সূত্র হচ্ছে টিপিভি, আমি সংক্ষেপে লিখে ফেলি সব, তাহলে তোমার সময় বাঁচবে, তুমি বুঝলেই তো হলো। তাহলে তুমি বাংলা লিখতে পারো নিট বর্তমান মূল্য সমান মোট বর্তমান মূল্য বিয়োগ মোট বিনিয়োগ। তাহলে এই টিপিভির যোগফল নিয়ে ফেলি, 1,15,485 মাইনাস এনসিও আমরা প্রথমে বের করেছিলাম, ওই যে প্রাথমিক বিনিয়োগ যোগ চলতি মূলধন 1 লাখ যোগ 20,000, 1,20,000। তাহলে বিয়োগ যদি করি তাহলে মাইনাস 4,515। এখন বিনিয়োগ সিদ্ধান্ত কি হবে? যেহেতু এই প্রকল্পটির নিট বর্তমান মূল্য ঋণাত্মক মানে লস, ক্ষতি, তাহলে উক্ত প্রকল্পটি গ্রহণযোগ্য নয়। তাহলে এনপিভি ঋণাত্মক হলে প্রকল্পটি বর্জনযোগ্য, এনপিভি ধনাত্মক হলে প্রকল্পটি গ্রহণযোগ্য। আচ্ছা, এখন যদি দুইটা প্রজেক্ট থাকতো, ধরো আগের রিকোয়ারমেন্ট চায় না, শুধু এনপিভি চেয়েছে, দুইটা প্রকল্প দেয়া আছে, প্রকল্প ক প্রকল্প খ, তাহলে দুইটা প্রকল্পের এনপিভি বের করে তোমার ধরো এটা এর বের করলাম, আবার বি এর মনে করি বের করলাম, বি এর ধরি প্লাসের আসছে মানে ধনাত্মক আসছে, তাহলে বি গ্রহণযোগ্য, এ বাদ। আবার দুইটাই মনে করো ধনাত্মক আসছে প্লাসের, মনে করি এরও প্লাস আসছে, বি এরও প্লাসের মান আসছে এনপিভি, তাহলে তখন কি হবে? তখন হচ্ছে গত ক্লাসে তোমার স্বাধীন প্রকল্প পরস্পর বর্জনশীল প্রকল্প সম্পর্কে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, না মনে থাকলে আবার দেখে নিও, আবারও বলে দিই। যদি প্রকল্পটি স্বাধীন হয় তাহলে যদি এনপিভি দুইটাই ধনাত্মক হলে তাহলে দুইটি প্রকল্পই গ্রহণযোগ্য। যদি পরস্পর বর্জনশীল হয় এবং দুটি প্রকল্পই যদি ধনাত্মক হয়, যে প্রকল্পটি বেশি ধনাত্মক শুধু সেটি গ্রহণযোগ্য, অপরটি বাদ। কারণ পরস্পর বর্জনশীল মানেই হলো একটি প্রকল্প গ্রহণ করলে আরেকটি বাদ দিতে হবে। তাহলে এনপিভি দিয়ে সিদ্ধান্ত আমরা শিখে ফেললাম। ওকে, এখন 5। আচ্ছা, এর শেষে আরেকটু বলছিলাম যে অনেকে সম্ভবত প্রশ্ন করতে পারে যে আমি টেবিল দিয়ে করতে চাচ্ছি না স্যার, আমি সূত্র দিয়ে করতে চাচ্ছি। এই যে দেখো, সূত্র দিয়েও হয়ে যাবে এনপিভি টিপিভি মাইনাস এনসিও। এই টেবিলে যাব না, আমি এখান থেকে এটাকে তৈরি করে ফেলি। সিএফ এটি সিগমা নোটেশন, আগে সিএফএটিটা দিয়ে সিএফএটি দিয়ে সিগমা নোটেশনটা দিয়ে দিতে পারি, অথবা ডাইরেক্টলি, এত সময় নষ্ট করার কোনো কারণ নেই। এখানে হচ্ছে যে এটাকে বলে সিগমা নোটেশন বা সামেশন। এখানে তোমার আয়ের মান 1 থেকে শুরু, এনে যে শেষ 5 বছর, তাহলে 1 2 3 4 5। তো আমি ডাইরেক্টলি দেখায় ফেলি। ধরো ক্যাশ ফ্লো সিএফএটি 1 প্লাস আই প্রথম বছরে 1, একইভাবে সিএফএটি 1 প্লাস আই দ্বিতীয় বছরে 2, এইভাবে তোমার সিএফএটি 1 প্লাস আই পঞ্চম বছরে 5। এই হলো তোমার টোটাল প্রেজেন্ট ভ্যালু। এই যে টেবিলের কাজটা এখানে হয়ে গেল, মাইনাস এনসিও হলো আমার 1,20,000। এবার এই মানগুলো, এই যে সিএফএটির মানগুলো 1 2 3 4 5, এই 5টা এখানে বসায় দাও। পঞ্চম বছরে 5 কিন্তু আরেকটা হবে, সেলভেজগুলো ওয়ার্কিং ক্যাপিটাল সহ মনে রাখতে হবে, কিন্তু করলে তুমি দেখবে যে এরকমই আসবে, মাইনাস 4,500 সামথিং। টেবিলেও করা যায়, সূত্রেও করা যায়, তোমার যেটা ইজি মনে হয়, এতে কোনো সমস্যা নাই, তোমার যেটা ইচ্ছা হয় তুমি করতে পারো। ওকে, আচ্ছা, লাস্টে আমি কিছু সময় দিব, কারো প্রশ্নগুলো নেওয়া যায় কিনা দেখি, আমি একটু সময় পাই কিনা। 5 পিআই, এনপিভিতে যে দুইটা তুমি বিয়োগ করেছো, পিআইতে সেই দুইটা ভাগ করো। তাহলে 1,15,485 ভাগ 1,20,000, ভাগ দিলে যেটা আসে সেটা অ্যান্সার, দশমিক সামথিং হবে 6। এনপিআই, পিআই মানে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, আমি ইংরেজিতে লিখছি, সংক্ষেপে লিখছি, তুমি বাংলা লিখতে পারো মুনাফা লভ্যতা সূচক, নিট মুনাফা লভ্যতা সূচক। এনপিভি ভাগ এনসিও, এনপিভি হচ্ছে মাইনাস 4,515 ভাগ 1,20,000। কেউ 100 গুণ দিতে পারে, 100 গুণ দিলে রেজাল্ট হবে পার্সেন্টেজে, 100 গুণ না দিলে রেজাল্ট হবে দশমিকে, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছে। তাহলে দেখো, এই এক টেবিল দিয়ে আমি 3টা বের করে ফেলতে পারছি।
লাস্ট আমাদের যে অংশটা সেটা হচ্ছে আইআরআর। এখন আমরা আইআরআর তৈরি করার চেষ্টা করি। তাহলে এটা আমি মুছে ফেললাম। এটাতে কারো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন নেওয়ার সুযোগ হবে? আমি একটু দেখে নেই। ওকে, আমি প্রশ্ন কিন্তু আইআরআরটাকে বুঝিয়ে নিলে, প্রশ্নটা নিলে মনে হয় ভালো হইতো। আচ্ছা, আইআরআরটা বুঝিয়ে ফেলে, যেহেতু আমাদের সময় খুব কম। আচ্ছা, এবার আমি আইআরআরে চলে যাই। তোমরা যারা এই পুরা ভিডিওটা দেখেছো, তাদের যেখানে সমস্যা রয়েছে তারা আমাদেরকে প্রশ্ন করতে পারো, অথবা পরবর্তী আমাকে ইনবক্স করলেও আমি তখনও অ্যান্সার দিয়ে দিতে পারো। লাইভে যদি সময়ের অভাবে না দিতে পারি তাও সমস্যা হবে না। তবে আমার মনে হচ্ছে যে আমি পুরোটা বুঝিয়ে দিলে আশা করি আর প্রশ্ন থাকবে না, থাকলেও আমি বুঝিয়ে দিতে পারবো। এখন আইআরআরটা শেষ করে ফেলি, আমাদের আর অল্প সময় আছে। আচ্ছা, দেখো, আইআরআর দুইভাবে বের করা যায়। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, একটু জটিলতা আছে এটাতে। আইআরআর দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে প্রশ্নে যদি বাট্টার হার দেয়া থাকে তাহলে একভাবে। আমি প্রথমে আগে, যেহেতু আমার এই প্রশ্নে বাট্টার হার মানে একটা পার্সেন্টেজ দেয়া ছিল 10%, ওইটা ব্যবহার করছি, করে আমি আইআরআর নির্ণয় করা শেখাচ্ছি। আর তার পরবর্তীতে শেখাবো, ধরো বাট্টার হার দেয়া নাই, তাহলে তুমি কিভাবে আইআরআর নির্ণয় করবা সেটাও দেখাবো। আচ্ছা, প্রথমে আমি আমার যে বাট্টার হার দেয়া আছে সেটা দিয়ে করি। ওকে, আমার দেখো 10% বাট্টার হার দেয়া ছিল। 10% বাট্টার হার দিয়ে আমার এনপিভি আসছে নেগেটিভ বা ঋণাত্মক। তুমি মনে রাখবা, আইআরআর বের করতে গেলে আমার দুইটা রেট লাগবে, একটা হায়ার ডিসকাউন্টিং রেট আর একটা লোয়ার ডিসকাউন্টিং রেট। অর্থাৎ সূত্রের মধ্যেই দেখবা আছে এইচডিআর, এলডিআর। তাহলে দুইটা রেট লাগবে। একটা রেট আমার 10% প্রশ্নে দেয়া ছিল, ওটা দিয়ে আমি এনপিভি বের করছি, এনপিভি আসছে ঋণাত্মক। আরেকটা এনপিভি লাগবে ধনাত্মক, অর্থাৎ দুইটা এনপিভি লাগবে, একটা পজিটিভ এনপিভি আর একটা নেগেটিভ এনপিভি। তাহলে পজিটিভ এনপিভি এখন বানাইতে হবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, পজিটিভ এনপিভি তুমি কিভাবে বানাবা খেয়াল রাখো। এনপিভি যদি ঋণাত্মক হয়, বাট্টার হার যদি তুমি বাড়াও যত, এনপিভি তত ঋণাত্মক হবে। আবার আমার বাট্টার হার আছে কি 10%, এটা থেকে ধরো 12, 15, তুমি যত উপরের দিকে যাবে এনপিভি আরো ঋণাত্মকের দিকে যাবে। কারণ কি? কারণ হচ্ছে সময় যত যায় টাকার মূল্য হ্রাস পায়, এর জন্য বাট্টার হার বাড়ালে এনপিভি ঋণাত্মক হবে। এখন ঋণাত্মক তো আমার আছেই, তাহলে ঋণাত্মক আর লাগতেছে না, এখন আমার ধনাত্মক করতে হবে। বাট্টার হার যত কমাবো এনপিভি তত ধনাত্মক হবে, কারণ যত আমার কাছে আসবে সময়টা তত টাকার মূল্য বাড়বে, দূরে গেলে টাকার মূল্য কমবে। এভাবে খেয়াল রাখো। এটা অনুধাবন প্রশ্ন অনেক সময় আমাদের বিভিন্ন বোর্ডের পরীক্ষার প্রশ্নে আমি দেখছি যে এসছে যে এনপিভি কখন বৃদ্ধি পায় কখন হ্রাস পায়। তাহলে উত্তর হচ্ছে যে বাট্টার হার যদি আমি বৃদ্ধি করি তাহলে টাকার বর্তমান মূল্য হ্রাস পায়, এনপিভি ঋণাত্মক হয়। বাট্টার হার যদি আমি বাট্টার হার যদি বৃদ্ধি করি তাহলে এনপিভি ঋণাত্মক হয়, বাট্টার হার যদি হ্রাস করি এনপিভি ধনাত্মক হয়। তাহলে আমার এখানে যেহেতু এনপিভি ঋণাত্মক আসছে, আমি এনপিভি ধনাত্মক করব, বাট্টার হার কমাবো। তাহলে এখন আমার প্রশ্নে বাট্টার হার দেয়া ছিল 10%, এখন আমি আরেকটা বাট্টার হার নিব, কমাবো, পিভিআইএফ। এখন প্রশ্ন হচ্ছে কত কমাবো? উত্তর হচ্ছে যত কমালে এনপিভি পজিটিভ হয়। তাহলে এখন ওই আমাদের যে এনপিভি মানটা আসছিল আগের সম্ভবত 4515, তো একটা ছোট মোটামুটি অ্যামাউন্ট। তো একটা ধারণা করা যায় যে 10 থেকে আমি যদি 3 কমাই তাহলেও আমার ধনাত্মক হইতে পারে, আবার নাও হইতে পারে। এটাকে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ভুল করে শেখা পদ্ধতি। তো আমি এখন 5% নিলাম আমার হিসাবের সুবিধার্থে। 5% নিয়ে যদি দেখি ধনাত্মক না হয় তাহলে কিন্তু আবার কমাইতে হবে। এর জন্য আমি 5% নিলাম, দেখি কমে কিনা, পজিটিভ হয় কিনা এনপিভি। এখন 5%-এ আমার এনপিভি গুলো নেওয়ার চেষ্টা করি। এখন 5%-এ টেবিল থেকে নেই, যেহেতু আমাদের সময় কম। আমার এখানে 7% আছে, আমি 7 নেই। 5 নিলেও হবে, 5 নিলেও আমার ধনাত্মক হবে আশা করি। 7 থেকে যেহেতু আমার সামনে আছে 7%-এর মান 0.935, দ্বিতীয় বছরে হচ্ছে 873, তৃতীয় বছরে হচ্ছে 816, চতুর্থ বছরে হচ্ছে 763,
পঞ্চম বছরে হচ্ছে 713 এবং আবার পঞ্চম বছরে 713, 2টা বছর। আচ্ছা, এখন অনেকে আবার ভুল করে টিপিবির সাথে এটা গুণ দিয়ে দেয়। নো, সিএফইটির সাথে এটা গুণ দিলে টিপিবি হবে, সবসময় মনে রাখবে, সব এগুলো সিএফইটির সাথে গুণ হবে। তাহলে আমি গুণফলটা আমি এখান থেকে নিয়ে নিই সময়ের জন্য। সেটা হচ্ছে 20,430 প্রথমটা, এটার সাথে এটা গুণ দিবা, গুণ দিয়ে দেখবা এটা হবে 20,430, 21,476, 20,971, তারপর 20,838, তারপর 21,461 এবং লাস্টে গুণ করলে হবে 21,390 এবং এটা যোগ করলে যোগফলটা আমি আপাতত এখান থেকে 1,26,566, 1,26,566। আচ্ছা, তাহলে দেখো এখানে একটু সুন্দর করে তুমি লিখবা, যেমন 7 নাম্বার আইআরআর নির্ণয়, এখানে পরীক্ষায় ভাবে লিখবা, আমি তো বোঝানোর জন্য একটু দ্রুত গেছি। আইআরআর নির্ণয় লিখবা যে এখানে 10% হারে বাট্টার হার দিয়ে এনপিভি ঋণাত্মক, তাহলে তুমি লিখবা এনপিভি এট 10%। আমার আসছিল মাইনাস, দেখি মানটা নিয়ে নেই, 4,515 ছিল, 4,515, এটা আমরা বের করেছিলাম 10% দিয়ে, এখন আমরা 7% দিয়ে করব। এনপিভি এট 7%, ওই আগের সূত্র টিপিভি মাইনাস এনসিও। টিপিবি এই যে যোগফল 1,26,000, 1,26,566 মাইনাস 1,20,000, তাহলে হলো 6,566 ধনাত্মক হয়ে গেছে। এখন তোমরা বলতে পারো যে স্যার আমি যদি 5% নেই, কোনো সমস্যা নেই, 5% নিলেও দেখবে এটা আরো ধনাত্মক আসবে, কোনো সমস্যা নেই, তারপরে সূত্রে বসালে রেজাল্ট দেখবে একই হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে তৈরি করলাম, করে আমার টেবিলের কাজ শেষ। কারণ এই জন্য যে আমরা ধনাত্মক পেয়ে গেছি, যদি ধনাত্মক না হইতো 7%, আবার আমি কমাইতাম, আবার 5% করতাম। যদি 5%ও ধনাত্মক না হইতো, আবার কমাইতাম, 3% করতাম। আচ্ছা, তাহলে এখানে এইচডিআর হায়ার মানে বড়টা হচ্ছে 10%, এলডিআর হচ্ছে 7%। এবার আইআরআর এর সূত্রে বসাই, আইআরআর এলডিআর প্লাস এনপিভি অফ এলডিআর নিচে এনপিভি অফ এলডিআর মাইনাস এনপিভি অফ এইচডিআর ইন্টু এইচডিআর মাইনাস এলডিআর। তাহলে আমার এলডিআর 10%, দশমিকে দিতে পারো, দশমিক অথবা পার্সেন্টেজে দিতে পারো, দশমিকে দিলে হিসাব করতে একটু তোমার ক্যালকুলেটরে সুবিধা হতে পারে। এনপিভি অফ এলডিআর তো বললাম 10%, এলডিআর 7%, 10 না 0.7, তাহলে 7%-এর এনপিভি 6,566 মাইনাস এইচডিআর 10%-এর এনপিভি মাইনাস 4,515 গুণ 10% মাইনাস 7%। এবার এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস, এটার সাথে এটা যোগ দিয়ে এটারে ভাগ দিয়া এটা থেকে এটার বিয়োগফল 0.3 গুণ দিয়া লাস্টে যোগ। মনে রাখবে, আগে অনেকে ভুল করে কি এই দুটো যোগ দিয়ে ভাগ দিয়ে যোগ করে ফেলে, না, আগে গুণের কাজ। আচ্ছা, আমি রেজাল্টটা ক্যালকুলেশন করে আপাতত এখান থেকে নিয়ে নেই, 8.81 অথবা কিছু কম বেশি হতে পারে একই। আচ্ছা, এখন বিনিয়োগ সিদ্ধান্ত কি হবে? আইআরআর যদি মূলধন ব্যয় মানে কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয় যে বাট্টার হারটা দেয়া আছে সেটার চেয়ে বেশি হয় তাহলে প্রকল্প গ্রহণযোগ্য। আমাদের বাট্টার হার দেয়া ছিল কি 10%, আর আমার আইআরআর হচ্ছে 8.81, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, বাতিল। তাহলে আইআরআর যদি মূলধন ব্যয়ের চেয়ে বেশি হয় তাহলে গ্রহণযোগ্য, আইআরআর যদি মূলধন ব্যয়ের চেয়ে কম হয় তাহলে বর্জনযোগ্য। আইআরআর কাকে বলে? তাহলে আইআরআর হচ্ছে এমন একটি আয়ের হার যে হার দ্বারা ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহগুলোকে বাট্টা করলে বর্তমান বিনিয়োগের সমান হবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা এই চ্যাপ্টারের সবগুলো রিকোয়ারমেন্ট একটা অঙ্ক দিয়ে করে ফেলেছি। আর আরেকটা জিনিস একটু মনে রাখবা, যদি আমার কখনো প্রশ্নে 0% বাট্টার হার দেয়া থাকে তাহলে তুমি 0% বাট্টার হার দিয়ে সবসময় মনে রাখবা 0% হারে 1 টাকার বর্তমান মূল্য প্রতি বছর 1 টাকা করে, 1 এইভাবে যত বছর থাকে তত হবে।
এটা একটা খেয়াল রাখো, এই কনসেপ্টটা বলে দিলাম। আরেকটা হলো যে মনে করো তোমার সিএফএটি বা নগদ অন্তঃপ্রবাহ প্রতি বছর সমান, তখন 1 2 3 4 5 বছর ওইভাবে না লিখে তুমি বছর 1 থেকে 5 এভাবে দিলা। তারপর সিএফএটি বা সিএফবিটি যেটা হয়, মানে তখন আর আলাদা লিখতে হবে না, 1 থেকে 5 এইভাবেই তুমি লিখতে পারবা। আর তখন তুমি টেবিল থেকে যদি মানটা নাও, তখন সে মানটা হবে পিভিআইএফএ, মানে ওই যে অ্যানুইটি, ওই যে টাইম ভ্যালু মানির ওই অ্যানুইটি, যে প্রতি বছর সমপরিমাণ অর্থ জমা বা প্রাপ্তি হলে তাকে অ্যানুইটি বলে। তখন এই টেবিল পিভিআইএফএ টেবিল থেকে মানটা নিতে হবে, বা পিভিআইএফ এর যে সূত্র রয়েছে 1 - 1 ডিভাইডেড 1 + i পাওয়ার n ভাগ i, এটা দিয়ে তখন এই সূত্র দিয়ে আমাদের ওই মানটা নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটিভাবে এই চ্যাপ্টারটা ডিটেলস করে ফেলেছি। তো ভবিষ্যতে যদি আবার আমরা আর ক্লাসে আসি, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা। আজকে আমি আর অ্যান্সার দিতে পারলাম না, কারণ হচ্ছে আমি টোটাল চ্যাপ্টারটা তোমাদেরকে বলেছি। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।